ইকোনমিক্সের কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা শুরু হবে। ইকোনমিক্সের ক্লাস আজকে থেকে শুরু হবে। ইউপিএসসি, ডব্লিউবিসিএস এবং আদার্স যত এক্সাম আছে, সেন্ট্রালি হোক বা স্টেটের যতগুলো এক্সাম হোক, ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন কিন্তু বারবার আসে। তো ইকোনমিক্সটাকে বুঝতে গেলে ঠিকঠাকভাবে ইকোনমিক্সটাকে একটু ভালো করে বুঝতে হবে। আজকে ফার্স্ট লেকচার, যেহেতু আমি ইকোনমিক্সের বেসিক কিছু জিনিস আলোচনা করব। বেসিক জিনিসের মধ্যে ইকোনমিক্স কি, ইকোনমিক্স কোথা থেকে কিভাবে এসেছে, ইকোনমিক্সের কি কি ভাগ আছে, কি কি সেক্টর আছে, এই টোটাল এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তারপর জিডিপি থেকে শুরু করব, মানে গ্রোথ, ইকোনমিক্যাল গ্রোথ, তারপর সেখান থেকে ইনফ্লেশন। এইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু ইকোনমিকটাকে পুরোপুরি ভালোভাবে বুঝবো এক্সাম পয়েন্ট অফ ভিউতে। যতটুকু এক্সামে আসবে ঠিক ততটুকুই, তার বেশিও নয়, কারণ আমাদের পিএইচডি বা রিসার্চ করার কোনো রকমের ব্যাপার নেই এখানে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যতটুকু লাগে আমরা ঠিক ততটুকুই আলোচনা করব। তাহলে বেসিক ইকোনমিক থেকে যদি শুরু করি, তাহলে আমাকে বুঝতে হবে ফার্স্টে হোয়াট ইজ ইকোনমিক। ইকোনমিক্স কি? ইকোনমি কি? ইকোনমি হচ্ছে the best uses of scarce resources। এটা হচ্ছে একদম সঠিক, একদম সিম্পল এক্সাম্পল ইকোনমির, এবং এটাই কাজে লাগে বেশি। স্কার্স মানে সীমিত কিছু রিসোর্স আছে, সেই রিসোর্সের আমরা ঠিকঠাক ভাবে ইউজ করব, সেটাই হচ্ছে ইকোনমি। সেটা হতে পারে দেশের, সেটা হতে পারে কোনো পার্সনের বা সমগ্র দেশের। আমাদের যেহেতু সমগ্র দেশের বা পুরো হোল কান্ট্রির ইকোনমি জানতে হবে, তার মানে হচ্ছে যেগুলো আমাদের সীমিত রিসোর্স, মানে ন্যাচারাল রিসোর্স, এবং যে রিসোর্সটা আমাদের সীমিত, সেই সীমিত রিসোর্সের আমরা ঠিকঠাকভাবে ইউজ করব, সেটাই হচ্ছে ইকোনমি। ইকোনমির বেসিক্যালি দুটো পার্ট হয়, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। ওই ঠিক যেটা বললাম, রিসোর্সের সঠিক ব্যবহার। মাইক্রোতে আমরা কি দেখি? মাইক্রোতে দেখি ইন্ডিভিজুয়াল ইকোনমি। ইকোনমি দু রকমের বললাম, ম্যাক্রো আর মাইক্রো। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখবো, আর একটা দেখবো হোল কান্ট্রির বা হোল ওয়ার্ল্ডের ইকোনমি। তাহলে মাইক্রোটাতে আমরা শুধু দেখবো কি? ইন্ডিভিজুয়াল ইকোনমি। দ্যাট মিনস একটা মানে একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইকোনমিটা কতটুকু, মানে সে কিভাবে তার ইকোনমিটাকে উপস্থাপিত করবে, মানে সে কিভাবে ব্যবহার করবে, তার রিসোর্সকে কিভাবে ব্যবহার করবে, সেটা তার ইকোনমি বলবে, সেটা মাইক্রোতে বলবে। ম্যাক্রোতে কি বলবে? ম্যাক্রোতে বলবে টোটাল নেশনের যে ইকোনমি আছে, সমগ্রভাবে কিভাবে একটা দেশের ইকোনমিটাকে গ্রো করা যায়, কিভাবে সেই দেশের সমগ্র যে মানে সব যে রিসোর্সেস গুলো আছে সেগুলোকে কিভাবে আমরা ইউজ করতে পারি, সেটাই দেখবো। তাহলে দুটো পার্ট হলো, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। প্রথমে হচ্ছে ইকোনমির হু ইজ দ্য ফাদার। এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে আসে, হু ইজ দ্য ফাদার অফ ইকোনমি। অ্যাকচুয়ালি ফাদার অফ ইকোনমি বলতে গেলে আমরা অ্যাডাম স্মিথকে ধরি, যিনি 1776 খ্রিস্টাব্দে তার ওয়েলথ অফ নেশনে যে থিওরি দিয়েছিলেন, সেই থিওরি থেকেই অ্যাকচুয়ালি ইকোনমিটা উঠে এসছে। তার আগেও ইকোনমি বলে জিনিস ছিল, কারণ ইকোনমি মানুষ যবে থেকে কিছু বেচা কেনা শুরু করেছে, কিছু আদান প্রদান করা শুরু করেছে, তবে থেকেই ইকোনমি চলে এসছে। ঠিক আছে, তো ইকোনমি মানে যেহেতু অর্থ ব্যবস্থা, তাই প্রথম থেকেই কিন্তু এটা চলে এসছে। কিন্তু তার যে বিভিন্ন পর্যায় মানে হচ্ছে তার ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ফার্স্ট যদি আমরা ধরি, তাহলে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনে যে থিওরি দিয়েছিলেন 1776-এ, সেই ইকোনমিক থিওরির উপরে বেস করে যদি আমরা ধরি, তাহলে সেটাকে আমরা বলি মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি মানে একটাই জিনিস তখন ছিল, সেটা হচ্ছে তার থিওরিতে একটা জিনিস ছিল, কনজাম্পশন আর প্রোডাকশন। মানে প্রডিউস করো জিনিস এবং কনজিউম করো, মাঝখানে আর কিছু নেই। না গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স আছে বা কারো কোনো ইন্টারফারেন্স আছে, সেখানে শুধুমাত্র কোনো একজন, মানে সেলফ ইন্টারেস্ট, অনলি সেলফ ইন্টারেস্ট। আমি প্রডিউস করছি, সামনে আরেকজন রয়েছে, সে সেটাকে কনজিউম করছে, ব্যাস, দ্যাটস এনাফ। এবার তার মধ্যে যে আরো কত কিছু থাকতে পারে বা কিছু, সেগুলো কোনো রকমের কোনো উল্লেখ কিন্তু সেখানে ছিল না। সেরকম ইকোনমিকে আমরা কি বলি? মার্কেট ইকোনমি, যেটাকে ফ্রি ইকোনমি বা কমপ্লিট ক্যাপিটালিস্ট ইকোনমি বলা হয়। ঠিক আছে, 1776 খ্রিস্টাব্দের পরে, মানে 1777 খ্রিস্টাব্দ থেকে ইউএসএ তে, মানে টোটাল ইউরোপিয়ান কান্ট্রিতে এই ইকোনমির উপরে বেস করে তারা তাদের ইকোনমি চালাচ্ছিল, সেই দেশগুলো চালাচ্ছিল। তাহলে এই ইকোনমির মেন কি? এখানে ফ্রি ইকোনমি। এটা কি বলা হবে? ফ্রি ইকোনমি। এই ইকোনমিটা হচ্ছে ফ্রি ইকোনমি। এই ফ্রি ইকোনমিতে, ফ্রি ইকোনমি মানে ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে পুঁজিবাদ। পুঁজিবাদ কোথা থেকে আসছে? পুঁজিবাদ মানে হচ্ছে আমার কাছে প্রচুর টাকা রয়েছে, আমি সেই টাকা দিয়ে কিছু প্রডিউস করছি জিনিস, সেই প্রোডাকশন যারা বাদবাকি লোকেরা কনজিউম করছে, তার মধ্যে আমার কোনো রকমের কোনো শুধুমাত্র আমার ইন্টারেস্ট রয়েছে, যারা কনজিউম করছে তাদের কোনো ইন্টারেস্ট নেই। আমি একটা প্রোডাকশন বানাচ্ছি, সেটা যেরকমই খুশিই হোক, যে যেমন খুশি প্রোডাকশন হোক, তার মধ্যে কেউ গভর্নমেন্ট বা অন্য কোনো বডি তাতে ইন্টারফেয়ার করবে না। আমি কতটা প্রফিট রাখতে পারি, আমি আমার প্রোডাকশনে কি রকম কোয়ালিটি রাখবো, কি রাখবো না রাখবো, কমপ্লিটলি আমার উপর। এবং যারা কনজিউম করছে তারাও তাদের ইচ্ছে মতন কনজিউম করবে। তার যদি মনে হয় যে না আমার প্রোডাক্টটা কনজিউম করবে, সে করতে পারে, যদি না মনে হয় তাহলে সে করবেন। দ্যাট ইজ কমপ্লিট মার্কেট ইকোনমি। মানে মার্কেটে যে জিনিস চলছে,
সেরকম ভাবেই চলছে। এবং তিনি আরেকটা কথাও বলেছিলেন যে মার্কেট ইকোনমি সবসময় মার্কেটের মতোই চলতে থাকে। কি রকম মার্কেটের মতো চলতে থাকে? আমি যদি কোনো একটা জিনিস প্রডিউস করি, তাহলে সেই প্রডিউসটা কে কিনবে, কারা কিনবে না, কমপ্লিটলি কিন্তু ডিসাইড করছে কি একটা মার্কেটে কতগুলো লোক আসছে, সেই লোকগুলোই কিন্তু ডিসাইড করছে যে সেখানে কি হচ্ছে না হচ্ছে, সেখানে কেনা হবে না বেচা হবে না কি হবে, সমস্ত কিছু তারাই ডিসাইড করবে। সেখানে আর কেউ কোনো কিছু ডিসাইডিং, আর কোনো বডি ডিসাইডিং ফ্যাক্টর বা আর কোনো ডিসাইডিং ফ্যাক্টরই থাকবে না। এটা হচ্ছে মার্কেট ইকোনমি। তাহলে এই মার্কেট ইকোনমিতে কি কি জিনিস থাকে, সেটা হচ্ছে হু, হোয়াট আর হাউ মাচ, মানে কে কিনবে এবং কে বানাবে, এটা গেল হু। হোয়াট মানে কোন প্রোডিউসটা কেনা হবে, কোন প্রোডিউসটা বেচা হবে, সেটা গেল হোয়াট। আর হাউ মাচ মানে কি প্রাইসে কেনা হবে, কি প্রাইসে বেচা হবে। তার মানে দেখলে প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো কারো কমান্ড নেই, কারো কন্ট্রোল নেই, কিচ্ছু নেই, পুরো ফ্রি ইকোনমি। এই জন্য এটাকে বলা হয় ফ্রি ইকোনমি। তারপর চলে আসলো এর ঠিক পরে এই ধরনের ইকোনমি চলতে থাকার পরে হঠাৎ করে 1930-তে একটা গ্রেট ডিপ্রেশন আসে পুরো ওয়ার্ল্ড জুড়ে। 1930-তে 1929 1930 এই সময় একটা গ্রেট ডিপ্রেশন আসে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঠিক পরে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঠিক আগে এই সময় একটা গ্রেট ডিপ্রেশন আসে। সেই সময় কি হয়, ইকোনমি পুরো মানে ধ্বংসের পথে চলে যায়। যে এমন একটা পজিশন আসে যে ক্যাপিটালিস্ট ইকোনমিতে সেলফ ইন্টারেস্টের জন্য মানুষ যা খুশি তাই করতে শুরু করে। ইভেন স্লেভ কেনা বেচা থেকে শুরু করে সমস্ত কিছুই হয়েছিল সেখানে, শুধুমাত্র একটা জিনিসের জন্য। গভর্নমেন্টের কোনো কন্ট্রোল ছিল না, কোনো প্রোডাকশনের উপরে কোনো কন্ট্রোল ছিল না, কোনো কর্পোরেটসের উপরে, কোনো কোম্পানির উপরে, কোনো বিজনেসম্যানের উপরে কোনো কন্ট্রোল ছিল না। সেই কারণে গ্রেট ডিপ্রেশনটা এমনভাবে আসে যে পুরো ওয়ার্ল্ডের ইকোনমি একটা ধ্বংসের মুখে চলে যায়। ঠিক সেই সময় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে জন মেনার্ড কেনস, তিনি আরেকটা তত্ত্ব নিয়ে আসেন। তার তত্ত্ব নিয়ে আসেন কোন বইতে? দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই বইটার নাম কিন্তু মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, ভালো করে মাথায় রাখবে। কবে এনেছিলেন, কবে লিখেছিলেন? 1936-এ। তিনি কি প্রপোজ করেছিলেন? তিনি প্রপোজ করলেন যে না, শুধুমাত্র ফ্রি মার্কেট ইকোনমিতে কোনো দেশের ইকোনমি চলতে পারে না, সেখানে কিছু কন্ট্রোল রাখতে হবে। এবং কিরকম কন্ট্রোল রাখতে হবে, কিরকম ইন্টারেস্ট? শুধু সেলফ ইন্টারেস্টের কথা ভাবলে হবে না, যারা কনজিউমার রয়েছে তাদের ইন্টারেস্টের কথা ভাবতে হবে। এবং এখানে যে ফ্যাক্টরস গুলো রয়েছে, একটা প্রোডাকশন করতে গেলে কতগুলো ফ্যাক্টর থাকে, সেই সেগুলোকে বলা হয় ফ্যাক্টরস অফ ইকোনমি। এই ফ্যাক্টর গুলো কি কি? যে কোনো প্রোডাকশনের, অ্যাকচুয়ালি আমরা ইকোনমিক্সের ভাষায় বলি প্রোডাকশন ফ্যাক্টর অফ প্রোডাকশন ফ্যাক্টরে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ল্যান্ড, লেবার, আর একটা হচ্ছে ক্যাপিটাল। তো ল্যান্ড মানে হচ্ছে তুমি যেখানে যে জিনিসটা বানাবে, যে জায়গাটা বানাবে, সেটা হচ্ছে তোমার ল্যান্ড হয়ে গেল। তার একটা ল্যান্ডের থেকে ইনকাম কি? রেন্ট। ক্যাপিটাল যে ইনভেস্ট করছে সে কি পাচ্ছে? সে পাবে হচ্ছে ক্যাপিটালের জন্য প্রফিট, সে ইনভেস্ট করার জন্য সে একটা প্রফিট পাবে। আর লেবার যারা কাজ করছে তারা কি পাবে? তার এগেইনস্টে তারা তাদের রেমুনারেশন বলো বা স্যালারি বলো, যেটাই বলো সেটা পাবে। তাহলে এই তিনটে জিনিস ফ্যাক্টর অফ প্রোডাকশন। এই ফ্যাক্টর অফ প্রোডাকশনের প্রত্যেকটা ফ্যাক্টরকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকের ইন্টারেস্টকে সেফগার্ড করতে হবে। তিনি এই থিওরি নিয়ে আসলেন, তখন তাকে সেই থিওরিটিকে বলা হলো নন মার্কেট ইকোনমি। নন মার্কেট ইকোনমি বলতে শুধুমাত্র ফ্রি মার্কেট হলে হবে না, সেখানে সবার ইন্টারেস্ট অবশ্যই জড়িয়ে থাকতে হবে। অ্যাকচুয়ালি কেনসকে আমরা ফাদার অফ মডার্ন ইকোনমি বলি, এবং কেনসই ম্যাক্রো ইকোনমিক্সকে তিনিই নিয়ে এসেছিলেন। ম্যাক্রো ইকোনমিক্সকে এতদিন পর্যন্ত যেটা চলছিল পুরোপুরি কিন্তু মাইক্রো ইকোনমিক্সের উপর। মানে মাইক্রো ইকোনমি মানে কি? মাইক্রো ইকোনমি চলে পুরোপুরি ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে। আমি সাপ্লাই যেরকম দেবো আর ডিমান্ড যেমন থাকবে, ঠিক মার্কেট সেরকম চলবে। ডিমান্ড এবং সাপ্লাই, বাদ বাকি আর কোনো কিছু নয়। ইকোনমিতে এই দুটো মাইক্রো ইকোনমির মেন ফ্যাক্টরই হচ্ছে দুটো জিনিস, ডিমান্ড আর সাপ্লাই। এই ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে অনেক কিছু আছে, যেমন ইনফ্লেশন, ডিফ্লেশন, সবকিছু ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরেই কিন্তু হয়। তো এতদিন পর্যন্ত সেলফ ইন্টারেস্টে মানে মাইক্রো লেভেলে ইকোনমি চলছিল। কিরকম না, প্রোডাকশন বানানো হচ্ছিল, যদি ডিমান্ড থাকে বিক্রি হবে, যদি ডিমান্ড না থাকে তাহলে প্রোডাকশন পড়ে থাকবে, ব্যাস এইটুকু শুধু ছিল। এরপরে আসলো নন মার্কেট ইকোনমি। মানে নন মার্কেট ইকোনমিতে ডিমান্ড সাপ্লাই তো অবশ্যই থাকবে, মার্কেটের ইকোনমি যখন আছে মার্কেট তো থাকবেই, মার্কেটটাকে থাকতেই হবে, কিন্তু তার সঙ্গে আরো কিছু যোগ করতে হবে। সেগুলো হচ্ছে তার সঙ্গে কিছু আইডিয়া মানে সোশ্যালিস্ট আইডিয়া এবং কমিউনিস্ট আইডিয়া। এই দুটো আইডিয়া জেনারেট করেছিল ঠিক তখন, কারণ ঠিক সেই সময় কার্ল মার্কস এই দুটো আইডিয়াকে ইন্ট্রোডিউস করেছিলেন। কার্ল মার্কসকে আমরা সবাই জানি দাস ক্যাপিটালের জন্য তিনি বিখ্যাত। তিনি সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট মানে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট এই দুটো জায়গাটাকে তিনি কেনস ইকোনমির সঙ্গে জুড়ে দিলেন। কিরকম ভাবে জুড়ে দিলেন না, সোশ্যালিস্ট মানে হচ্ছে গভর্নমেন্টের ইন্টারভেনশন থাকবে মার্কেটের উপরে। কিরকম ইন্টারভেনশন থাকবে? যার যে ন্যাচারাল রিসোর্স গুলো নিচ্ছে ক্যাপিটালিস্টরা, মানে যারা বিজনেস করছে, সেই ন্যাচারাল রিসোর্সের উপরে কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে। কতটা তুমি নিতে পারো, কতটা মানে কি পরিমাণে, এবং তুমি যেটুকু নিচ্ছ তার উপরে বেস করে তুমি যেটা প্রডিউস করছো তার প্রাইসিং কি হতে পারে, এই টোটাল জিনিসটা কিন্তু কন্ট্রোল করবে গভর্নমেন্ট। কিন্তু কমিউনিস্ট অ্যাপ্রোচে আরেকটু হাই লেভেলে। কিরকম? সেখানে
গভর্নমেন্ট দুটো জিনিস কন্ট্রোল করবে, একটা তো রিসোর্স কন্ট্রোল করবে, তার সঙ্গে লেবারটাকেও কন্ট্রোল করবে। কারণ যদি সোশ্যালিস্ট যদি হচ্ছিল, তাহলে সেখানে কি হচ্ছিল, সেখানে লেবার এক্সপ্লয়টেশন হচ্ছে। মানে কি, প্রোডাকশন তো দিচ্ছিলাম ঠিক আছে, রিসোর্সের উপরে গভর্নমেন্টের কন্ট্রোল আছে, কিন্তু লেবারের উপরে তো গভর্নমেন্টের কন্ট্রোল নেই। লেবারকে যে যা খুশি করানো হতো, কম পয়সায় কাজ করানো, বিনা পয়সায় কাজ করানো, ঠিক এরকম লেবার এক্সপ্লয়টেশন চলছিল। তার ফলে কি হলো, তার ফলে প্রোডাকশনের উপরেও হ্যাম্পার হচ্ছিল, ডিমান্ড সাপ্লাই, আবার সেম জিনিস ঘুরে ফিরে ডিমান্ড সাপ্লাইয়ের উপরেও হ্যাম্পার যখন হবে, তখন ইকোনমি আবার বসতে শুরু করবে। ঠিক সেই জন্য লেবার ফোর্সকেও আমাদের ঠিকঠাক রাখতে হবে। সুতরাং এই দুটো অ্যাপ্রোচকে নিয়ে, তার সঙ্গে ক্যাপিটালিস্ট মানে মার্কেটকে নিয়ে একটা নতুন সিদ্ধান্ত তৈরি হলো। কেনসের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রোডাকশন তো অবশ্যই করতে হবে, কিন্তু প্রোডাকশনের সঙ্গে সঙ্গে বাকি যে ফ্যাক্টরস গুলো রয়েছে, সেই ফ্যাক্টরস গুলোকেও আমাদের, ফ্যাক্টরসের ইন্টারেস্ট গুলোকেও আমাদেরকে ঠিকঠাক জায়গায় গ্রো করে নিয়ে যেতে হবে। তারপরে আরেকটা ইকোনমি আফটার 1980 এই সময়ের পর থেকে সারা ওয়ার্ল্ড জুড়ে আরেক ধরনের ইকোনমি আবিষ্কার হলো। দ্যাট মিনস আরেক ধরনের ইকোনমি আবিষ্কার কিছু না, আরেক ধরনের ইকোনমি প্রপোজড হলো। সেটা কি? সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এই মিক্সড ইকোনমিটাই এখন সমগ্র পৃথিবী জুড়ে এই মিক্সড ইকোনমিটাকে ম্যাক্সিমাম দেশ ফলো করে। কিছু সময়ে, কিছু টাইমে, যেরকম ইউএসএসআর 1919 ফার্স্ট তোমার টেস্ট করেছিল সোশ্যালিস্ট ইকোনমিটাকে। চায়নাতে কমিউনিস্ট ইকোনমি 1980 পর্যন্ত, মানে 1930 বা তার মিড 20th সেঞ্চুরিতে আমরা দেখেছি যে চায়নাতে আমরা কমিউনিস্ট অ্যাপ্রোচ প্লাস সোশ্যালিস্ট অ্যাপ্রোচকে আমরা দেখেছি। কিন্তু 1980 পর থেকে মিক্সড ইকোনমি সব থেকে বেশি শুরু হলো, সব দেশ এটাকে বেশি অ্যাপ্লাই করা শুরু করলো। মিক্সড ইকোনমিতে কি বলছে না, মিক্সড ইকোনমিতে সোশ্যালিস্ট প্লাস ক্যাপিটালিস্ট। দেখো, ক্যাপিটালিস্ট ছাড়া কোনো দেশের ইকোনমি তো বাড়বে না, এটুকু তো শিওর। কারণ ক্যাপিটালিস্টরা যদি টাকা পয়সা ইনভেস্ট না করে, কোনো প্রোডাকশনে কোনো ফ্যাক্টরি না বানায়, কোনো কিছু বড় কিছু না তৈরি করে, তাহলে ইকোনমিক্যাল গ্রোথ কোনোদিনই হবে না, এটা তো শিওর। তার মানে ক্যাপিটালিস্টদের থাকতেই হচ্ছে। কিন্তু ক্যাপিটালিস্টরা কতদূর পর্যন্ত তাদের হাত বাড়াতে পারে, তাদের হাত কতটা লম্বা হতে পারে, সেটা কি ঠিক করবে? সেটা ঠিক করবে সোশ্যালিস্ট অ্যাপ্রোচটা। তার মানে সোশ্যালিস্ট অ্যাপ্রোচ কে ঠিক করবে? গভর্নমেন্ট। তার মানে হচ্ছে ক্যাপিটালিস্টদের উপরে একটা কন্ট্রোল থাকবে গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট ক্যাপিটালিস্টদের কন্ট্রোল করবে, এবং কন্ট্রোল করার সাথে সাথে কতগুলো ল, যেমন লেবার ল, যেমন সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেটদের কি সোশ্যাল রেসপন্সিবিলিটি হওয়া উচিত, সেই সব রেসপন্সিবিলিটি গুলো, এই জিনিসগুলো ঠিক করবে। ঠিক করার পরে যে একটা ইকোনমি গড়ে উঠবে সমগ্র দেশে, সেই ইকোনমিটাই হবে ঠিকঠাক ইকোনমি। এবং বাস্তবে সেটাই এখনো পর্যন্ত সমগ্র দেশ জুড়েই, সমগ্র পৃথিবী জুড়ে চলছে। ইভেন আমাদের দেশেও মিক্সড ইকোনমি আমরা ফলো করছি। তাহলে এই হলো সামগ্রিকভাবে ইকোনমিক্সের একটা পরিভাষা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে রিসোর্স, এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনের ভিত্তিতে কিভাবে ন্যাশনাল ইনকাম, মানে কোনো দেশের ন্যাশনাল ইনকাম আমরা কিভাবে বার করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকে।